আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। 4 নম্বর অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। 5 নম্বর ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগী ও বিদ্রোহ। 6 নম্বর অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। কিরকম প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে সেগুলো দেখো। প্রথমে তোমাদের সাধারণত 10টি প্রশ্ন দেওয়া থাকবে, এমসিকিউ প্রশ্ন, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এরপর 10টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 4টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর থাকবে। এখানে টোটাল 6টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে দেখো 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে 6টা, এবং সেখান থেকে 4টির উত্তর লিখতে হবে। আর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 4টি, 3 4 12 নম্বর। এখানেও 6টি প্রশ্ন দেওয়া থাকবে 3 নম্বর মানের, 4টির উত্তর করতে হবে। 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে প্রতিটি অধ্যায় থেকে। আর 5 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে 2টি, 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, 3টির মধ্যে 2টির উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর। তো এইরকম প্যাটার্নে সাধারণত প্রশ্ন থাকবে 50 নম্বর এবং সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর দেখে নিই। তো প্রথম প্রশ্ন 1 নম্বর দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 10 = 10। একের দাগে বলা হচ্ছে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে, এরপর রায়বেরেলিতে আর বারাসাতে। তো ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কোথায়? উত্তর লিখবে আরবে। 2 নম্বর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন। তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 3 নম্বর প্রথম পাটের কারখানা চালু হয় 1855, 1853, 1850 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কারখানা চালু হয় 1855 খ্রিস্টাব্দে। 4 নম্বর হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয় 1878 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। তো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয় 1876 খ্রিস্টাব্দে। 5 নম্বর হচ্ছে ভারত মাতা চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর দ্বারা অঙ্কিত। তো ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর দ্বারা অঙ্কিত। 6 নম্বর বাংলা বিহার ওড়িশায় যে ভূমি বন্দোবস্ত হয়েছিল তা হলো চিরস্থায়ী রায়তওয়াড়ি মহলবাড়ি বন্দোবস্ত। তো বাংলা বিহার ওড়িশায় যে ভূমি বন্দোবস্ত হয়েছিল সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। 7 নম্বর ইজারাদারি ব্যবস্থা চালু করেন লর্ড ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। তো ইজারাদারি ব্যবস্থা চালু করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 8 নম্বর হচ্ছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, জ্যোতিরাও ফুলে, স্বামী দয়ানন্দ সরস্বতী। তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। নেক্সট হচ্ছে 9 নম্বর দাগে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ। তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। 10 নম্বর দাগে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই নওরোজি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী। তো দেখো এখানে উত্তর লিখবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট হচ্ছে 11 নম্বর দাগে 1907 খ্রিস্টাব্দে ভারত জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে পুনায়, সুরাটে, কলকাতায়। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে সুরাটে। 12 নম্বর দাগে ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় 1831, 1832, 1833 খ্রিস্টাব্দে। তো ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় 1831 খ্রিস্টাব্দে। এরপর 13 নম্বর দাগে ভারত সভা প্রতিষ্ঠা হয় 1936 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। তো ভারত সভা প্রতিষ্ঠা হয় 1876 খ্রিস্টাব্দে। 14 নম্বর দাগে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল ভারত সভা, হিন্দু মেলা, জমিদার সভা। তো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল জমিদার সভা। নেক্সট হচ্ছে 15 নম্বর দাগে মহারাষ্ট্রের শিবাজি উৎসব চালু করেন বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। তো এখানে উত্তর লিখবে বালগঙ্গাধর তিলক ছিলেন মহারাষ্ট্রের শিবাজি উৎসব তিনি চালু করেছিলেন। ওকে, তো এই সমস্ত প্রশ্নের উত্তর যদি পিডিএফ ফাইল তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আর ভিডিওগুলো কিন্তু পাশাপাশি পাবে। সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, মার্কস ডিভিশন, তারপর সিলেবাস নাম্বার, ওকে, এবং সাজেশন কিন্তু দেওয়া থাকবে এই অ্যাপের মধ্যে, অর্থাৎ এই পেইড কোর্সের মধ্যে। সেখানে পিডিএফগুলো তোমরা কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। 2 নম্বর দাগে প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 10টির উত্তর করতে হবে, প্রশ্নের মান 1 করে, 1 × 10 = 10। 2 এর 1 দাগে নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
তো নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 2 নম্বর আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। 3 নম্বর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম কি? তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 4 নম্বর হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। 5 নম্বর 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন কোথায় আয়োজন করা হয়? তো 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন আয়োজন করা হয় কলকাতায়। 6 নম্বর ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় কোথায়? তো বোম্বাইতে প্রথম ভারতের সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। 7 নম্বর শূন্যস্থান পূরণ করো। ডিরোজিওর অনুগামীরা ড্যাশ নামে পরিচিত? তো ডিরোজিওর অনুগামীরা নব্য বঙ্গ বা ইয়াং বেঙ্গল নামে পরিচিত। 8 নম্বর হচ্ছে ঠিক না ভুল এটা লিখতে হবে। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, এটা ঠিক। 9 নম্বর বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষিত হয় কবে? 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষিত হয়। 10 নম্বর দেখে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 11 নম্বর দেখার প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, এরপর মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র সেন। এগুলোর মধ্যে যেটা বেমানান শব্দ সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখবে। 12 নম্বর দেখে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট হচ্ছে 13 নম্বর ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? তো ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল হুগলির রিসরায়। এরপর হচ্ছে 14 নম্বর শিবাজি উৎসব কে প্রচলন করেন বা কে প্রবর্তন করেন? তো শিবাজি উৎসব প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলক। 15 নম্বর নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? তো লর্ড নর্থ ব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন। 3 নম্বর দেখা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টির উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 2 নম্বর করে 4 2 8 নম্বর। 1 দেখে নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? 19বিংশ শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়াং বেঙ্গল বা নব্য বেঙ্গল নামে পরিচিত। 2 নম্বর কে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন? তো 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়। 3 নম্বর হচ্ছে সভা সমিতির যুগ কাকে বলে? তো 1857 সালের বিদ্রোহের পর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়। 4 নম্বর ভারতে কবে কার আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? লর্ড ডালহৌসির আমলে ভারতে সর্বপ্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তার আমলে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেলপথ স্থাপিত হয়। এরপর 5 নম্বর কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়? তো দেখো 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন সদস্য নিয়ে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর ভারতে রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কি ছিল? এখানে উত্তর লিখবে। দেখো ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। নেক্সট হচ্ছে 7 নম্বরে ইলবার্ট বিল বিতর্ক কি? তো 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন বিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না, অথচ তাদের অধস্তন ইউরোপীয় বিচারকগণ ওই ক্ষমতার অধিকারী ছিলেন। জাতিভেদ সৃষ্টিকারী এই জঘন্য আইন পরিবর্তন করার জন্য ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কোর্টনে ইলবার্ট একটি খসড়া আইন প্রস্তুত করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। 8 নম্বর তিতুমির বিখ্যাত কেন? তিতুমির ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হইয়া বারাসাত নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজে বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1871 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দিকে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। 9 নম্বর দাগে মুন্ডা বিদ্রোহের 2টি কারণ লেখো। তো 1 নম্বর হচ্ছে জমির উপর অধিকার হারানো। ইংরেজ শাসন প্রবর্তিত হলে বাইরের থেকে লোভী মানুষেরা মুন্ডাদের জমি জায়গা কুক্ষিগত করে নিতে থাকে এবং
মুন্ডাদের বিতাড়িত করে সেই জমিগুলি দখল করে নিলে মুন্ডারা ক্ষুব্ধ হয়। 2 নম্বর হচ্ছে খুদকাঠি প্রথার অবসান। ব্রিটিশরা মুন্ডাদের ঐতিহ্যবাহী কাঠি প্রথা বা জমির উপর যৌথ মালিকানার অবসান ঘটিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত করলে মুন্ডারা বিদ্রোহী হয়ে ওঠে। তো আমরা দুটি কারণ লিখলাম মুন্ডা বিদ্রোহের। নেক্সট হচ্ছে 4 নম্বর দেখো প্রশ্ন, টিকা লেখো, যে কোনো 4টি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 3 নম্বর করে, 3, 4, 12 নম্বর এখানে দেওয়া আছে। 4 1 দেখে টিকা লেখো, বলা হচ্ছে সূর্যাস্ত আইন সম্পর্কে টিকা লিখতে হবে। তো 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। 2 নম্বর টিকা লিখতে হবে এখানে বয়কট ও স্বদেশী আন্দোলন সম্পর্কে। তো বয়কট কিনা, বয়কট কথার অর্থ হলো বর্জন। ব্রিটিশ বিরোধী প্রতিবাদী আন্দোলনের মুখ্য কর্মসূচি ছিল বয়কট। বয়কটের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জনের দ্বারা ব্রিটিশ পুঁজির উপর আঘাত হানা। এরপর হচ্ছে স্বদেশী। বয়কটের পরিপূরক হিসেবে স্বদেশী চিন্তাধারার বিকাশ ঘটে। বিংশ শতকের গোড়ার দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী কথার অর্থ ছিল বিলাতি জিনিসপত্র ও চিন্তাধারার বদলে দেশীয় জিনিসপত্র ও চিন্তাধারাকে গ্রহণ করার নীতি বা আদর্শ, যার অন্যতম ফলশ্রুতি ছিল স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার। স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার বৃদ্ধির ফলে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি হবে, স্বদেশী মৃতপ্রায় শিল্পের পুনরুজ্জীবন ঘটবে। ঠিক আছে, এই হচ্ছে বয়কট এবং স্বদেশী। এরপর দেখো 4 3 নম্বর টিকা লিখতে হবে এখানে নীল বিদ্রোহ সম্পর্কে। তো নীল বিদ্রোহ 1859 সালে সংঘটিত একটি কৃষক বিদ্রোহ, যা বাংলায় কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় এবং 1 বছরেরও বেশি সময় ধরে চলে। গ্রাম্য সমাজের প্রধানরা এবং বৃহৎ কৃষকরা সবচেয়ে সক্রিয়ভাবে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তার 5 নম্বর হচ্ছে টিকা লিখতে হবে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে। তো 19 শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়াং বেঙ্গল বা নববেঙ্গল নামে পরিচিত। তাহলে 6 নম্বর মরলে মিন্টো সংস্কার আইন সম্বন্ধে যা জানো লেখো। 19 শতকের শেষ ভাগ থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্ত শাসনের দাবি জানাতে থাকে। ধীরে ধীরে ইংরেজ সরকারের নানা সমস্যার উদ্ভব হয়, বিশেষ করে চরমপন্থী আন্দোলন যা সরকারের চিন্তার কারণ হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন। এই অবস্থায় ভারতের জাতীয়তাবাদী নেতৃত্বকে খুশি করে জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে 1909 সালে ভারত সচিব জন মরলে ও বড়লাট লর্ড মিন্টো একটি শাসনতান্ত্রিক সংস্কারের পরিকল্পনা করেন। এই শাসন সংস্কার মরলে মিন্টো সংস্কার আইন বা 1909 সালের কাউন্সিল আইন নামে পরিচিত। এরপর হচ্ছে 5 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। আর 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর দাগে বাংলার সমাজ সংস্কারক আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো। তো 1 নম্বর দিয়ে আমরা পয়েন্ট করছি, দেখো ধর্মীয় সংস্কার, জাতিভেদ প্রথা, সংকীর্ণতা, দুর্নীতি, কুসংস্কার রাজা রামমোহনকে ব্যথিত করেছিল। নিজের ধর্ম ভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে উপাসনায় যোগ দিতে পারতেন। 2 নম্বর সমাজ সংস্কার, নৃশংস সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সহযোগিতায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। কৌলীন্য প্রথা ও গঙ্গায় সন্তান বিসর্জনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা সংস্কার। রামমোহন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে পুরোপুরি সমর্থন জানান। তিনি মনে করেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নতুন ভারত গড়ে উঠবে। এই উদ্দেশ্যে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। যেমন 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন ডেভিড হেয়ারের সহযোগী। 1822 সালে নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর পয়েন্ট রাজনৈতিক সংস্কার, উচ্চ হারে খাজনা আদায়, জমিদারদের অত্যাচার প্রভৃতি সামাজিক উৎপীড়ন ও শোষণের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান এবং প্রতিবাদ জানান। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, জুরির সাহায্যে বিচার, উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ প্রভৃতি ক্ষেত্রে দাবি জানিয়েছিলেন তিনি। ওকে,
এরপর উপসংহার লিখছে, সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক ভারতীয় সমাজ ও সভ্যতায় তার অবদান অনস্বীকার্য বলে মনে করা হয়। 5 নম্বর হচ্ছে, বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বর্ণনা করো। তো দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষের জিনিসপত্র নিলাম করত। জমিদার কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। 5 নম্বর, সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো সাঁওতাল বিদ্রোহের কারণ লিখছি আমরা প্রথমে। এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর হচ্ছে রাজস্ব আরোপ। আদিবাসী সাঁওতালরা অরণ্য অঞ্চলের প্রতি জমি উদ্ধার করে চাষবাস করে সেই জমিকে উর্বর করে তোলে। ব্রিটিশ শাসনকালে সরকার নিযুক্ত জমিদাররা সেই জমির উপর উচ্চহারে রাজস্ব চাপালে সাঁওতাল কৃষকরা জমি ছেড়ে দিতে বাধ্য হয়। ওকে। 3 নম্বর হচ্ছে মহাজনের শোষণ। ওকে। সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধে বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো। পরবর্তীকালে ঋণের দায়ে তার জমি ফসল বলদ কেড়ে নেওয়া হতো। এরপর দেখো, এটা 3 নম্বর পয়েন্ট হবে, এটা আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল। এরপর লিখছি দেখো, রেলপথ নির্মাণ। সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে রেলপথ নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেওয়া হতো। তাছাড়া রেলের ঠিকাদার ও ইংরেজ কর্মচারীরা সাঁওতাল পরিবারগুলির উপর নানাভাবে অত্যাচার করত। এরপর আমরা সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লিখছি দেখো। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বিদ্রোহের ফলাফল ও গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না। যেমন 1 নম্বর হচ্ছে এর ব্যাপকতা। আদিবাসী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই ক্ষোভের আগুন নিম্নবর্ণের কামার, কুমোর, তাঁতি, ডোম, গোয়ালা প্রভৃতি হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। 2 নম্বর, সাঁওতাল পরগনা গঠন। সরকার সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে ঘোষণা করে ছোটনাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করে দেয়। 3 নম্বর হচ্ছে সাঁওতালদের নিজস্ব আইন। সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না। সেখানে সাঁওতালদের চিরাচরিত নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকরী হবে। পরের হচ্ছে 4 নম্বর দাগে, ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ সম্বন্ধে যা জানো লেখন। তো ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক ও সামরিক প্রয়োজন টেলিগ্রাফ প্রযুক্তির ব্যবহারকে জরুরি করে তোলে। টেলিগ্রাফ ব্যবস্থা বিকাশের পিছনে ঔপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ ছিল। উপমহাদেশের বিভিন্ন প্রান্তের সমস্ত জরুরি তথ্য ও সংবাদ অতি দ্রুত শাসন কেন্দ্রে পৌঁছাতে টেলিগ্রাফ ব্যবস্থা ছিল বেশি নির্ভরযোগ্য। 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। 1856-তে ভারতীয় উপমহাদেশের 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল, যা 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল এবং 19বিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল। 1852 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো-বার্মা যুদ্ধে রেঙ্গুনের পরাজয়ের খবর টেলিগ্রাফের মাধ্যমে লর্ড ডালহৌসি কলকাতায় বসেই পেয়েছিলেন। বলা হতো টেলিগ্রাফি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। দূর দূরান্ত থেকে বিদ্রোহের সামান্যতম সম্ভাবনার কথাও টেলিগ্রাফের মাধ্যমে প্রশাসনের কেন্দ্রগুলিতে পৌঁছে যেত। 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ ঘটে। এর ফলে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিকভাবে ভারতবর্ষের উপর ব্রিটিশ সাম্রাজ্যের ভিত আরও সুদৃঢ় হয়। ওকে, এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের আমরা এখানে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের মধ্যে কিন্তু তোমরা পেইড কোর্সের মধ্যে এই সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং উত্তরের পিডিএফ এবং ভিডিওগুলো পাবে। সেখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এসব কিছু ভিডিও আর পিডিএফ পাশাপাশি দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা চাইলে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। ওকে, তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।